রো সমান কি জানি, জেড জেড এম বাই এন এ কিউব বা এম জেড বাই এন এ কিউব একই জিনিস। আচ্ছা, আমরা একক কোষের কোণা বার করতে গেলে কি জানি, একক কোষের কোণা বার করতে গেলে সংখ্যা সূত্র কি জানি, ডাব্লিউ বাই এম ইন্টু এনই, তাই না? ঠিক আছে, আমি এই ঘনত্ব দিয়ে এইখান থেকে আমি এমটা বার করে নেবো, ঘনত্ব যে ফর্মুলা এখান থেকে এম বার করবো, কিছু মানে কণা কোণে গুণ করো, এক আছে, জেড এম সমান রো ইন্টু এন এ কিউব। তাহলে এখান থেকে এম কি হবে, রো এন এ কিউব বাই জেড। আচ্ছা, এম এর জায়গায় বসাও, রো এন এ কিউব বাই জেড নিচে ছিল, আর এন এটা নিচে থাকলে ওটা উল্টে গিয়ে উপরে যাবে, এন এ কেটে যাচ্ছে, জেড জেড কেটে যাচ্ছে, তাহলে ডাব্লু বাই এন এ কিউব। এটা মনে রেখে দিও, এটা কি বার করার নিয়ম। হাই মাই স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11-এর সলিড স্টেট লেখা আছে বা পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টারটি পড়ব। আচ্ছা, তোমরা ভাবছো ক্লাস 11-ই সলিড স্টেট? হ্যাঁ, ক্লাস 11-ই সলিড স্টেট নেমে গেছে এখন, আর 12-এ তো আমাদের সময় ছিল, আর এখনও আছে। 2024-এ যারা ব্যাচ উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এখনও আছে। আচ্ছা, এখন ভোরেই আমরা শুধুমাত্র 11 বা 12-এর কন্টেন্ট নয়, আমরা যেই লেভেল পর্যন্ত আজকে পুরো ডিটেলসে শিখবো, শর্টকাট লাগিয়ে শিখবো আমাদের সুবিধার্থে। চলো শুরু করা যাক। আচ্ছা, আমি কিন্তু প্রথমে ওই সলিড কত প্রকার বা পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়, তারপরে আমরা কঠিন বলবো, কঠিন নিয়ে আমাদের কাজ, বাকিগুলো নিয়ে কাজ নেই, কারণ চ্যাপ্টারটা কিসের, সলিড স্টেট বা কঠিন অবস্থা। আবার সলিডের তিনটে মানে দুটো ভাগ আছে, মানে অ্যামরফাস আর ক্রিস্টালিন, অনিয়তাকার আর নিয়তাকার, বা ক্রিস্টালিন যেটা নিয়তাকার। এবার নিয়তাকারের আবার মানে ক্রিস্টালিন যেটা, সেটা নিয়ে আমাদের কাজ। ক্রিস্টালিন মানে কি, মানে আবার একদম ঠিকঠাক অ্যারেঞ্জ আছে, মানে সুবিন্যস্ত এবং যার বিন্যাস বহু দূর পর্যন্ত বিস্তৃত। মানে একটু বলে দিই, ধরো তোমাকে বলা হলো যে তুমি যে বাড়িতে পড়াশোনা করছো, ধরো তুমি যে বাড়িতে পড়াশোনা করো সেখানে দেখবে, যদি আমার মতো কেউ হও, দেখবে আমরা ছেলেরা কী করি, যেখানে পারি একটু বইটই ফিকে রাখলাম। ছাত্রী হতো, ওরা কী করতো, পুরোপুরি একদম অ্যারেঞ্জ করে করে রাখতো, এখানে কেমিস্ট্রির বই, এখানে ফিজিক্সের বই, এখানে ম্যাথের বই, এভাবে রাখতো। তুমি ভাববে ওই যে গুছানো গাছানা, ওই গুছানো গাছানা হচ্ছে কি, ক্রিস্টালিন। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারবে ব্যাপারটা। আর যদি গুছানো গাছানা না হয় তাহলে সেটা কি, অনিয়তাকার বা অ্যামরফাস। ঠিক আছে, ওইসব নিয়ে বলে দিলাম, ওইসব নিয়ে আমাদের কাজ নেই আজকে। আমরা যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু সমস্ত কিছু ডিটেলসে শিখবো। চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথমেই শুরু করব ইউনিট সেল থেকে। ইউনিট সেল বা একক কোষ। একক কোষ কিন্তু আমরা 4টে আছে, তার মধ্যে সিলেবাসে কিন্তু আমাদের 3টে আছে, সিম্পল, কিউবিক, ইউনিট সেল মানে সরল ঘনকাকার একক কোষ। আচ্ছা, এটা হচ্ছে ফেস সেন্টার্ড, মানে ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, কিউবিক ইউনিট সেল বা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, আর
বডি সেন্টেড কিউবিক ইউনিট সেল বা দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। আর প্রান্তকেন্দ্রিক মানে এড সেন্টেড। একটু গলাটা একটু বসা বসা মনে হতে পারে, কারণ ভোরবেলা তো। ইউনিট সেল এটাকে বলা হয় প্রান্তকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, প্রথমে তোমরা একটা কিউব দেখো, বলা আছে প্রতীকীতে কি কিউব ড্র করো। আমরা বলছি শুধুমাত্র আজকে শর্টকাট যিনি যত ম্যাথ আছে সবগুলোকে আমরা উড়িয়ে দেবো। মানে কোথায় উড়িয়ে দেবো, পুরো আজকে শেষ করে দেবো। ঠিক আছে, চলো। अब की बार जेई और नीट पार। প্রতিটার ক্ষেত্রে একবার চেক করে এঁকে নাও। আজ কি রাত মজা, এখন নতুন একটা গান বেরিয়েছে না তামান্না দিদির, এটা একটু কুচি করে এঁকে দিচ্ছি। সরল ঘনকাকার একক কোষ মানে তোমার নিশ্চয়ই একটু হলেও জানা দরকার। আমি শেখাচ্ছি, মানে এই কন্টেন্টটা দেখো, নো কম্প্যারিজন কন্টেন্ট দেখো আর কোশ্চেনগুলো করো। কিছুক্ষণ পর কোশ্চেনের শুরু হয়ে যাবে। দেখো কী বলছি এখানে, সরল ঘনকাকার কোষে তুমি কৌণিক বিন্দু মানে দেখো যেগুলো কোন টাইপের, দেখো যেখানে কোন আছে কৌণিক বিন্দুগুলি ওখানে দিয়ে দাও। আচ্ছা আমি একটুখানি তাও বলে দিই, ধরো একটা তরমুজকে বা একটা বাতাবি লেবুকে, ঠিক আছে, বাতাবি লেবুকে বললাম 8 জনের মধ্যে দান করো, 8 জনের মধ্যে দিয়ে দাও। 8 জনের মধ্যে দেওয়া মানে কি, এক একজন কত করে পাবে, মানে বলছি 8টা পিস করো একটা তরমুজকে, এই 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 1 2 3 4 5 6 7 8, বাহ। তাহলে আমরা বাতাবি লেবুকে 8 ভাগে ভাগ করলাম, করার পর যে কোনো একটা পার্ট নিচ্ছি, তাহলে ওটাকে কী বলবো, 8-এর মধ্যে নিচ্ছি একটা, মানে কীভাবে লিখি 1/8, তাই তো। বলবে তোমরা 8 ভাগ করছেন কেন, প্রশ্ন হতেই পারে। আচ্ছা আমরা দেখো যে কোনো ইউনিট সেলকে আমরা এই যে এখানে আছে আমার এর পরেও এ পাশে একটা আছে, উপরে একটা আছে, মানে ধরো একটা রুম, যেই রুমে তুমি আছো ওটা বলে দিই, যেই রুমে আছো তুমি ওই রুমে বসে আছো, এখানে একটা রুম, তুমি ভাবো কল্পনা করো এর পাশে একটা রুম, ওর পাশে একটা রুম, ওর পাশে একটা রুম, তুমি সেন্টারটাই আছো। ধরো যদি বলি, আচ্ছা বিশেষ সংযোগীটা আছে, আচ্ছা মোটা বই আছে 12, দেখো আমি যদি বলি এই হচ্ছে তোমার বাড়ি, হ্যাঁ, যেখানে তুমি বসে আছো, যে রুমটাই বসে আছো, এটা ধরো তোমার রুম, বাড়ি একটা রুম, এর পাশে এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, ওর উপরে একটা রুম, উপরে একটা রুম, উপরে একটা, মানে দেখো এই একটা রুম, এর পাশে একটা রুম, দুটো, তুমি এই জায়গাটাই আছো, এই যে এখানটাতে আছো, এই যে এই জায়গায়, এখানে একটা রুম, এখানে একটা রুম, এখানে একটা রুম, এখানে একটা রুম, এর উপরে একটা, এর উপরে একটা, এর উপরে একটা, এর উপরে একটা, মোট করা হচ্ছে 8টা। 1 2 3 4 5 6 7 8, 8-এর মধ্যে তুমি এই কোণটাতে আছো, মানে এই কোণে, নিশ্চয়ই তোমাকে 8 ভাগই করতে হবে। ক্লিয়ার? তাহলে
এটা হচ্ছে 1/8 পাচ্ছে, সিমিলারলি এটাও 1/8, সিমিলারলি প্রত্যেকটা একের আট করে, এটাও 1/8, 1/8, 1/8, 1/8। তাহলে 1/8 করে অবদান মানে কন্ট্রিবিউশন, বাট এখানে কটা আছে? 8টাই আছে। 1/8 ইন্টু 8, তাই তো? একটার জন্য 1/8, 8টার জন্য কত হবে? একটার জন্য 1/8, তাহলে 8টার জন্য কত হবে? বাড়লে গুণ করতে হয়। তাহলে কত হচ্ছে, মানে অ্যাকচুয়ালি কটা পার্টিকেল আছে, কোণা আছে এখানে দেখতে পেলাম। কোণাগুলোকে আমরা জেড দ্বারা লিখি, আছে 1 পিস। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, আর কোনো সমস্যা এখানে? আমি একেবারে পুরো সবগুলোই বলে দিই, এখানে যা যা কন্ট্রিবিউশন যা আছে। তাহলে প্রশ্ন হচ্ছে এটা থেকে আমি জেড কটা পেলাম? একটা। দেখো আমরা এই যে বাহুগুলো, এইগুলোকে কিন্তু আমরা কি দিয়ে লিখি? এই যে বাহুগুলো দেখে মনে হচ্ছে কোণাগুলো দূরে দূরে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে আছে। কোণাগুলো কীরকম না, নিরেট গোলক। গোলক মানে কি? বল। গোলক মানে কি? বল। গোলক মানে কি? বল। বল মানে ফাঁপা, কিন্তু গোলক মানে ওর ভিতরে মাল মশলা আছে। নিরেট, ভাবো এটা লোহার বড় বল। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই? গোলকের ব্যাসার্ধ ধরছি আর, এখানে ধরছি আর। তাহলে এই যে বাহুটা, এটাকে আমি এ দিয়ে লিখছি, তাহলে এটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করলাম, মানে এখানে লিখলাম। তাহলে এ সমান কটা আর? দেখো তো এই যে এটা কটা আরের সঙ্গে সমান হচ্ছে? এখানে একটা আর, এখানে একটা আর। মানে এই যে কৌণিক বিন্দুগুলো, এই এরকম আমরা আঁকলাম না, এই যে এটা কিন্তু দেখান্তেই করলাম, কিন্তু এরা কিন্তু টাচে আছে, কন্ট্যাক্টে, মানে কন্ট্যাক্টে আছে এরা। ঠিক আছে, জুম করে করছি এটা। তাহলে এ পাশে এরকম একটা, মানে হাফ আর, মানে ব্যাসার্ধ বরাবর আছে, এখানেও ব্যাসার্ধ বরাবর আছে। মোট কটা হচ্ছে? আর আর 2r। তাহলে এ সমান কত হচ্ছে? 2r। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? বুঝতে পারছো? আমি বলছি কি, এই যে যেটা আছে এটা কিন্তু জুম করা আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কী আছে? কন্ট্যাক্টে আছে। এই যে এটাকে আমরা এভাবে লিখলাম, তারপরে আরও আছে, তারপরে যে আরও আছে, এইটা হচ্ছে কি, এই বুঝতে পারা গেছো? পুরো শিওর বুঝতে পেরে গেছো? এই আটটা আবার কি? গোলকটার, গোলকের ব্যাসার্ধ, মানে কার ব্যাসার্ধ? কোণার ব্যাসার্ধ, মানে কার ব্যাসার্ধ? পরমাণুর ব্যাসার্ধ। কোণা হোক, পরমাণু হোক, অণু হোক, আমরা গোলক ধরে নিই। গট ইট? ওকে, ঠিক আছে তো লুকসটা? ওকে, চলো। আচ্ছা, বুঝতে পারলাম, তোমাদেরকে বুঝাতে পেরেছি মনে হয়, আই থিঙ্ক। তাহলে জেড সমান কত হচ্ছে? 1। তাহলে এ সমান কি? 2r। আচ্ছা, এইটাই কিন্তু বলা হয় এ মানে বাহুর বাহুর দৈর্ঘ্য, মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বা কিনারার দৈর্ঘ্য বলা হয়। কিনারার দৈর্ঘ্য। কেন কিনারার দৈর্ঘ্য? দেখো তো, একটা করে ধার, একটা করে ধার, একটা করে ধার, কিনারার দৈর্ঘ্য। তোমরা আবার জানো তো গোলকের কটা ধার? সেটা আবার মুশকিল, একটু বলে দিই। 1 2, 1 2 3 4 5 6টা তল। দেখো নিচের একটা তল, 2 1, এটা আয়তঘনক। তোমরা ভাবো একটু ঘনক টাইপের, যেগুলো সেই তোমরা রুবিক কিউব নিয়ে খেলো না, ওইগুলো। 1 2 3 4 5 6, 6টা। আচ্ছা আচ্ছা, আমি কটা ধার? দেখো ধার কিন্তু 12টা হওয়ার কথা। কীভাবে হচ্ছে? দেখো ধার 12টা। ধার দেখো কটা, দেখো ধার 1 2 3 4, 4টে, 5 6 7 8, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। ঠিক আছে, তাহলে ওটা ভালো ক্লিয়ার করে দিই। এটা ইটও আয়তঘন, মাঝখান দিয়ে ভাঙলে তাও হবে না। ধরো না এটা একটা আয়তঘন, আমি তাকে ঘনক ভাবছি। তাহলে বলছি কটা ধার? দেখো একটা ধার, দুটো ধার, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ভালো করে দেখো, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12।
তাই তো 12টাই তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাই তো। আরেকবার 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 7 8 9 10 11 12, ঠিক আছে। 12টা ধার, কটা তল? একটা তল, আমরা এই পাশে একটা, এ পাশে একটা, এ পাশে একটা, এ পাশে একটা, কটা? 4টে, 5 4 6টা। ক্লিয়ার? ঠিক আছে, কিনারা দৈর্ঘ্য পেলাম। আচ্ছা, এর মধ্যে প্যাকিং ফ্র্যাকশন যেটা হয়, এ বলা হয় প্যাকিং ফ্র্যাকশন। প্যাকিং ফ্র্যাকশন মানে ব্যাপারটা ধরো একটা রুমের মধ্যে, ধরো একটা রুম মানে নিশ্চয়ই তার একটা আয়তন আছে, মানে তার ফাঁকা জায়গা আছে। ওই রুমের মধ্যে ধরো 10টা চালের বস্তা রাখা হলো, তাহলে একটা চালের বস্তার নিশ্চয়ই একটা আয়তন আছে। 10টা 10 দিয়ে গুণ করবো, তাহলে নিশ্চয়ই 10টা রাখছি, মানে 10টা বস্তার আয়তন উপরে রাখলাম, আর মোট আয়তন যেটা ঘরে তাহলে নিচে রাখলাম। তাহলে নিশ্চয়ই কতটা প্যাকড আছে, মানে কতটা জায়গা দখল করে আছে বস্তাগুলো, সেটা পেয়ে গেলাম। ওটা হচ্ছে কি বস্তার দ্বারা অধিকৃত আয়তন ঘরটাতে। যদি প্যাকড পেয়ে যাই তাহলে নিশ্চয়ই কতটা ফাঁকা জায়গা সেটা পেয়ে যাব। কী করে পাবো? আমরা যদি টোটাল 100 ধরে নিই, 100 মাইনাস ওটা করে দেবো, বুঝতে পারলে? মানে ধরো একটা বস্তা রাখলাম, তার একটা বস্তার একটা নিশ্চয়ই আয়তন আছে, 10টা বস্তার আয়তন 10 দিয়ে গুণ করবো, তাহলে উপরে 10টা বস্তা, নিচে ঘরটার আয়তন দিলে আমরা পেয়ে যাবো নিশ্চয়ই কতটা প্যাকড আছে। তাহলে কতটা প্যাকড নিই 100 মাইনাস করে দেবো। তেমনই এখানে যতগুলো পরমাণু আছে তাহলে নিশ্চয়ই এ দ্বারা, এই পরমাণুগুলো দ্বারা কিছুটা আয়তন দখল করা আছে। তাকে ওর মোট আয়তন দিয়ে ভাগ করলে একক কোষের আয়তন বার করবো কী করে? কোনো টেনশন কী করে? দেখো, আমরা জানি ঘনকের ক্ষেত্রে কী হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো একই, তাহলে এ গুণিত এ, কটা এ? 3টে, তাহলে এ কিউব। তাহলে মোট হচ্ছে এ কিউব দিয়ে ভাগ করব, আর এ কিউব দিয়ে ভাগ করব। আর আমরা জানি জেড কত হয়, এখানে জেড একটা আছে পার্টিকেল, কিন্তু আমরা জানি কত করে হয়, 3 পাই আর কিউব মানে এ সমান 2r। আচ্ছা, এ সমান 2r, আচ্ছা, তাহলে আর সমান কি হবে? a/2। তাহলে এখানে আর কিউব ছিল, কারণ 2r সমান লিখতে পারি এ, এবার 2টা গুণ ছিল এপাশে গিয়ে ভাগ, তাহলে a/2। তাহলে আর এর জায়গায় কি বসাতে পারি? a/2 তার কিউব। কাটাকুটি করে কিন্তু অ্যাকচুয়ালি এটা পাবে তোমরা 52.4%। যদি 52.4% অকুপাই থাকে, কতটা ভ্যাকেন্ট আছে, মানে এমটি প্লেস কতটা আছে, এমটি প্লেস ফাঁকা জায়গা, নিশ্চয়ই 100 থেকে বিয়োগ হবে। 100 থেকে বিয়োগ করলে কত হয়? 100 থেকে বিয়োগ করলে 47.6%, তাই তো? 47.6%, 6 দিলে 53, আর 47.6%। তোমরা এইটুকু জানলেই হবে। এবার এই পাশে আসো একটু একটু করে, ডিটেলসে জেনে নাও। আচ্ছা, পের্সেন্টেজ মানে 1 2 3 4 5 6 7, এই কৌণিক বিন্দু দিলে ফেস মানে তোমাকে শেখালাম কি, পৃষ্ঠ মানে কি, এই যে তলগুলো, একটা তল, দুটো তল, 3টে 4টে 5টা 6টা, ঠিক আছে। তাহলে এই তলের মাঝখানে দিয়ে দাও একটা, এই তলের মাঝখানে একটা, এই তলের মাঝখানে একটা, এই তলের মাঝখানে একটা, এই তলের মাঝখানে একটা, আর পেছন তলের মাঝখানে একটা। 1 2 3 4 5 6। আচ্ছা, এবার ভাবো যে কোনো তলে যদি আমি একটা
মানে কী বেশ রাখলাম, আগে বাতাবি লেবু রাখার চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই কীভাবে রাখবো, মানে ধরো এই একটা তলের ধরো এইটা তলের এপাশে হাফ দিলেই তো ফুল হয়ে যাবে। দেখো তলের এপাশে হাফ তরমুজ, ভাবো একটা লেবু, ছোটো লেবু বা কমলা লেবু, কী বলে পাতি লেবু কাটছো ছুরি দিয়ে, ছুরিটা এপাশেও আছে হাফ ওপাশেও আছে হাফ, তাহলে নিশ্চয়ই একটা তলে মানে এপাশেও হাফ থাকবে ওপাশেও হাফ থাকবে, তাহলে কত কন্ট্রিবিউশন টোটাল তো এক ধরছি, তার মানে হাফ করে হচ্ছে, তাহলে হাফ এখানে হাফ এখানে হাফ এখানে হাফ এখানে হাফ, ছটা আছে দেখো, 1 2 3 4 5 6, 6 ইন্টু 3 মানে 6 ইন্টু হাফ, 1/8 ইন্টু 8, 1/8 করে সব ছিল, কিন্তু ক পিস ছিল 8 পিস ছিল, প্লাস 1/2 করে ক পিস ছিল 6 পিস ছিল, কাটলে কত হচ্ছে 1, কাটলে কত হচ্ছে 3, তাহলে দেখো তো কটা কোণা হচ্ছে জেড। আমি কিন্তু এটা বোঝাতে পারলাম মনে হচ্ছে, আমি বলছি যে কোনো তলে এটা বাতাবি, ধরো একটা বাতাবি তুমি কাঠে দিয়ে মানে কিছুতে কাটছো, একটা প্লেন দিয়ে ধরো একটা পাতলা টিন দিয়ে কাটছো, তাহলে নিশ্চয়ই বাতাবির হাফটা পাশে থাকবে হাফটা পাশে থাকবে, বা ছুরি দিয়ে কিছু কাটছো, এটা কমলা মানে পাতি লেবু, তাহলে ছুরি দিয়ে পাশে হাফ ওপাশে হাফ, কট ইট। মানে এই ভিতরে তো ফাঁকা জায়গা আছে নাকি, মানে গোল ঘনকের ভিতরটা ফাঁকা আছে, কিন্তু যে পরমাণুগুলো ওরা কিন্তু নিরেট, কতটা পরিমাণ ফাঁকা আছে বার করছি, অসুবিধা নেই, জেডটা পেলাম, জেডটা পেয়ে গেছি, জেড হচ্ছে 4। এবার দেখো এখানে কি করে বার করতে হয়, যদি এই কোণটা নিয়ে নিই, এই কোণাকুনি এটা নিয়ে নিই, এটা এ ছিল, এটাও এ, সব বাহুগুলো সমান, যদিও আমার আঁকা ঠিক হয়নি মেনে নাও, তাহলে দেখো এইটা 90 ডিগ্রি, তাই তো আমরা জানি তো ঘনকের এগুলো 90 করে হয়, তবেই তো হবে, মানে পুরোপুরি 90 হলে তবেই তো ঘনক হবে। আচ্ছা এটা বার করব, এটা এ, এটা এ, তাহলে আমরা কি জানি, ধরো নাম দিয়ে দিই এ, আমি এগুলো করছি কেন করছি, যারা দেখতে চাও প্রশ্নগুলো স্কিপ করে এগিয়ে যাও, কারণ কিছু বাচ্চা আছে যারা সত্যি শিখতে চাই, বড় বুঝতে পারেনি, অবশ্য আমি শিখিয়ে দিচ্ছি। তাহলে নিশ্চয়ই কি অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আমাকে বার করতে হবে কি এসি, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কটা এ স্কোয়ার, দুটো এ স্কোয়ার, তারা দেখো বলতেও হয়তো পারেনি যে স্যার এগুলো কী করে হয়, আমি তো আছি। দেখো √2 রয়ে গেল, আর এ স্কোয়ারের রুট কী হয়, একটা এ, তাহলে এসি যেটা কি পেয়ে গেলাম √2a, আচ্ছা √2a মুছে দিচ্ছি, এই যে এটা √2a হচ্ছে, এটা হচ্ছে কি আর, এটা আর, এটা আর, এটাও আর, তাহলে কারণ এটা গোটা বসে গেছে, তাহলে ও রেডিয়াস তো নয়, এটা ডায়ামিটার যদি নিই মানে ব্যাস যদি নিই কী হবে 2r, এটা কত হবে আর, এটা কত হবে আর, তাহলে মোট কটা আর প্লাস 2r, 3r প্লাস আর 4r, তাহলে 4r সমান √2a, ঠিক আছে। তাহলে যদি বলি আমি আর সমান কি হবে, আর সমান হবে আমার কি 4r বাই √2, আর সমান 4r বাই √2 নয়, আর সমান √2a বাই 4, এটা 4টা গুণ চলে বসে গেলে ভাগ, ঠিক আছে। আর একটা জিনিস বলে রাখি, এটা তো ঠিক আছে অসুবিধা নেই বললাম, এবার মুছে দিচ্ছি একটু, লিখে রাখো এটা √2a/4, আচ্ছা প্যাকিং ফ্র্যাকশন বার করবো কী করে, প্যাকিং ফ্র্যাকশন কতটা প্যাকড আছে শিখেছি আমি, কিন্তু প্যাকিং ফ্র্যাকশন আগে লিখে রাখি, জেডটা এখানে হচ্ছে 1, আচ্ছা এখানে হচ্ছে কি হলো আর সমান √2a/4, প্যাকিং ফ্র্যাকশন বার করতে গেলে, প্যাকিং ফ্র্যাকশন যদি বার করতে চাই পিএফ দিয়ে দিচ্ছে, প্যাকিং ফ্র্যাকশন মানে প্যাকিং দক্ষতা, কটা কোণা, এটা 4 ছিল, 4টে কোণা কিন্তু 1 নয়, কিন্তু ভুল লিখবো, তোমাদের বলতে হবে 4 ইন্টু একটার জন্য কি হয় 4/3 পাই আর কিউব, কিন্তু 4 পিস আছে, আর কিউব মানে কি লিখবো, আরের জায়গায়
কারণ আর টোটালটা কী হয় এ কিউব ঘনকের ক্ষেত্রে, এটা কি √2/4 এর হোল কিউব। দেখো কাটাকুটি যদি তোমরা করো দেখো এটা পাবে, তোমরা পাবে 74%। এটা পৃষ্ঠকেন্দ্রিকে 74% হয়। তোমরা যদি চাও আমি কিন্তু পুরোপুরি বলবে আমাকে, আমি পুরো হাতে ক্যালকুলেট করে দেবো, এটা ক্যালকুলেটার আমার লাগবে না। তো তোমার জন্য বলছি, তাহলে এটা হচ্ছে প্যাকটা আছে, তাহলে এমটি পেজ কতটা আছে এমটি, তাহলে নিশ্চয়ই 100 থেকে 100 - 74 করলে কত হয় 26 আই থিঙ্ক, 26%। একই রকমভাবে এইটা করার চেষ্টা করো দেখি। আজ কি রাত মজা, খোসের মতো গান একটা, তমেন নাও। এখানে সবগুলোতেই কি হলো, কৌণিক বিন্দুগুলোতে আছে, এখানে কোনো পৃষ্ঠে নেই, শুধুমাত্র কেন্দ্রতে আছে। এখানে কিন্তু একটা ফিল আছে, শিখিয়ে দিই। দেখান্তে এরকম বলছি, যদি ভাবি এটা আগে ভেবে নাও, এইটা আমি শেখালাম কি বেরোলো √2a বেরোলো, এটা এ, এটাও এ, এটাও এটা √2a বেরোলো। আচ্ছা √2a বেরোলো। এবার আমি যদি ভাবি এটা যদি √2a হয়, আচ্ছা তাহলে এটাই √2a যদি হচ্ছে, আমি বার করছি এটা, বলো আমাকে তাহলে কত হবে। এই যে যেখানে আছে বডি কেন্দ্র, যেটা বডি ডায়াগোনাল, এইটা কত হবে ভালো করে দেখো। আমরা যে কোনো একটা ঘরে, যে কোনো একটা ঘরের আমরা, বা তোমরা এখানে তাহলে বুঝে যেতে পারতাম, ঠিক আছে না, অসুবিধা নেই, বলে দিচ্ছি। ঘরে তোমরা ভাবো মেঝের কোণ দিয়ে তোমার ঘরের ওই কোণ, ওটা কী পেয়েছো √2a পেয়েছো। মেঝের কোণ থেকে এই কোণ কী পেয়েছো √2a পেয়েছো। একটা ঘরে বসে আছো নিশ্চয়ই, বাড়িতে বসে আছো, ওই বাড়ির যে রুমটাই, ওই রুমের মেঝে এই কোণ থেকে ওই কোণ যোগ করলে এটা নিশ্চয়ই আমরা পৃষ্ঠকেন্দ্র পাচ্ছি। পৃষ্ঠকেন্দ্রের এই কোণ থেকে ওই কোণ মানে পুরোপুরি ঘরের উপরটা, ওটা কত হবে মানে ঠিকই আছে নাও, এখানে বলেছি। তাহলে এটা হচ্ছে কি √2a। এ দেখো তোমাদেরকে বডি ডায়াগোনালটা বলে দিই কীভাবে ব্যাপারটা। কী করে এটা হচ্ছে, √2a এটা, কারণ এটা এ, এটা এ, আচ্ছা √2a। আর আমরা বডি ডায়াগোনালটা বার করছি, ঠিক আছে। এইটা কত হবে ভালো করে ভাবো। এটা যদি এরকম আঁকতাম, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে √2a, আচ্ছা এইটা এ, আর এইটা তাহলে কত হতো, এটা এ, এটা √2a, এইটা কত হতো, এটা 90 ডিগ্রি অবশ্যই, কত হতো ভাবো। আমি বললাম কিন্তু ঘরের যে কেসটা বললাম, যেখানে ভালো করে একটু ভাবো, এটা ছবি তো বেকার হচ্ছে। ঘরে মানে বাড়িতে যেখানে বসে আছো যেই রুমটাতে, সেই রুমের যে কোনো একটা কোণ, ভালো করে ভাবো, চোখ বন্ধ করো, যে কোনো একটা কোণ, সেই কোণটা মেলাও, দেখবে একটা, ধরো এইটা এ ধরেছো, এটা এ ধরেছো, তাহলে ওটা কী হবে √2a, আমি বার করলাম √2a। এবার ওই কোণ থেকে বাড়ির উপর কোণ পর্যন্ত যে বডিটা আছে, বডি ডায়াগোনাল, যে মানে বডি ডায়াগোনাল যেটা দেহ কেন্দ্র, ঠিক আছে, ওটা কত হবে। তাহলে এটা √2a, ওটা এ, তাহলে আমি এভাবে ভাবছি, এটা √2a, এটা এ, তাহলে কী হবে, ধরো নাম দাও এ বি সি, তাহলে নিশ্চয়ই AC স্কোয়ার সমান দাদুর সূত্র অনুযায়ী পিথাগোরাসের AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, তাহলে √2a স্কোয়ার প্লাস এ স্কোয়ার। √2a স্কোয়ার মানে কি √2 হবে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কটা এ স্কোয়ার 3a স্কোয়ার, বুঝতে পারলে। আচ্ছা দেখি ক্যামেরায় আসছে তো, মুছে দিচ্ছে এবার, এটা বুঝতে পারলে শিওর। AC স্কোয়ার সমান 3a স্কোয়ার, তাহলে AC সমান কী হবে √3a স্কোয়ার, তাহলে √3 মানে 3 জন্য মানে √3 কী করলে কী হয় √3 ইন্টু a, বুঝতে পারলে। তাহলে √3a সমান কটা আর হবে দেখো তো, কটা আর, এই হচ্ছে ব্যাপারটা। এই বডি কোণাল মানে এই হচ্ছে একটা, এই কোণে একটা আছে, মাঝখানে এক পিস আছে, আর এই কোণে একটা আছে,
এই কোণটায় নয়, ওই কোণটায় একটা আছে, এই এই দেখো এই হচ্ছে আর, 2r, এটা আর কেন, ব্যাস সমান ব্যাসার্ধের দ্বিগুণ, দুটো, বা এরকম ভাবতে পারতে, এটা আর কটা আর, একটা দুটো তিনটে চারটে, তাহলে 4টে আর 4r সমান কত, √3 × a। ঠিক আছে, মুছে দিচ্ছি এবার, একটু বকমবাজি হয়ে গেল এখানটাতে। ঠিক আছে, নাও, তাহলে আমরা কী কী পেলাম এখানে, যে পৃষ্ঠকেন্দ্রে যদি আমি ভাবি কোণার সংখ্যা কতগুলো হয়, এই কোণার সংখ্যা কতগুলো বলো, এগুলো তো আছে করে, এগুলোই আছে, এইগুলোই আছে, কোণগুলোতে আছে, 1 × 8 × 8 সমান 1, আর বডি টানাই করালে পুরোপুরি একটা আছে, পুরো ভিতরে ঢুকে দিচ্ছি 1 পিস, তাহলে কন্ট্রিবিউশন কত, 1, হাফ হাফ নয়, পুরো গোটাই রাখা আছে, তাহলে কত হচ্ছে +1, তাহলে কত হচ্ছে 2, তাহলে জেড কত হচ্ছে এখানে 2, জেড কত এখানে 2। আচ্ছা, এখানে কি শিখলাম, 4r সমান √3a, তাহলে r সমান কি হবে √3/4 a। আচ্ছা, এখানে প্যাকিং ফ্র্যাকশন কি হবে, প্যাকিং ফ্র্যাকশন কটা আছে, দুটো কোণা, একটার জন্য 4/3 পাই r³ r³ মানে কি বসাবো, √3/4 এর হোল কিউব, কিউব করলে দেখবে নিচে a³ আর a³ কেটে যেত দিয়ে কত পার্সেন্ট, 68% পেতে, এটা হচ্ছে প্যাকিং। তাহলে আর মানে এমটি পেস কত হতো, 100 থেকে 68 বিয়োগ করলে কত হয়, 32% এমটি পেস। ঠিক আছে, এবার আমরা এইটা তো সিলেবাসে নেই, একটুখানি বলে দিই এটা মানে কি। এইটা মানে সব কোণগুলিতে 1 পিস করে আছে, আর যে কোনো দুটো পৃষ্ঠের কেন্দ্রে আছে, তাহলে 1 × 8 × 8, আমি বলছি পৃষ্ঠে মানে কি হয়, হাফ হাফ, ভিতরে একটা গোল, মানে গোলকের বা তরমুজের ভিতরে হাফ আর বাইরে হাফ, তাহলে হাফ করে হচ্ছে, তাহলে ভিতরে এখানে হাফ আছে, এখানে হাফ আছে, কিন্তু কটা, দুটো আছে, কেটে গেল 1 + 1 কপিস হচ্ছে, এখানেও 2 হচ্ছে, এখানে প্যাকিং পার্সেন্ট বার করা দরকার নেই। এই হচ্ছে ব্যাপার, আমরা আস্তে আস্তে এবার ম্যাথগুলো শিখ, তার আগে একটু কোণার সংখ্যা বার করার চেষ্টা করি, কোণার সংখ্যাটা বললে দিই আর ঘনত্বটা বলে ম্যাথে আস্তে আস্তে ঢুকে যাব। কি বলা আছে, ক্লাস গঠনকারী কোনো ধাতু বা ক্লাসাকার আণবিক যৌগ এর একটি নির্দিষ্ট পরিমাণে কোণার সংখ্যা ও একক কোষের সংখ্যা নির্ণয়। আচ্ছা, বলে রাখি, অনেক বাচ্চারা কিছু বুঝতে পারেনি, আমি এটা একটু বলার চেষ্টা করছি। আচ্ছা, ধরো সোডিয়াম নিয়ে নিই, সোডিয়াম ধাতু কত নম্বরে আছে, 11 নম্বরে, কিন্তু 11 থাকলে কী করতে হয়, ডবল করে 1 যোগ, মানে পারমাণবিক সংখ্যা 11, ডবল করলে কত হয় 22, তার সঙ্গে 1 যোগ করব, করলে কত হয় 23। আমরা জানি সোডিয়ামের 23 গ্রামে কত সংখ্যক পরমাণু আছে, অ্যাভোগাড্রো সংখ্যক, মানে ওর যে কোনো আণবিক বা পারমাণবিক ভরে তত সংখ্যক পরমাণু বা অণু থাকে। এটা যেহেতু পরমাণু, সোডিয়াম পরমাণু, তাহলে নিশ্চয়ই এর পারমাণবিক ভরে অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকবে। আচ্ছা, আমি যদি বলি 1 মধ্যে 1 গ্রামে, তাহলে কত হবে, নিশ্চয়ই আর বলতে হবে কি তোমাদের 23 দিয়ে ভাগ। আচ্ছা, আমি বলছি তাহলে 46 গ্রামে কতগুলো আছে, তাহলে কীভাবে করবে, আজ ফের তুমসে, গান করলেই ভুল হয়, গান শুনতে শুনতে তোমরা পড়াশোনা করো, অসুবিধা নেই। দেখো 2 দিয়ে কাটলে, ঠিক আছে, তোমরা এভাবে বলতে পারলে। আচ্ছা, আমার কি বেরোলো, কোণার সংখ্যা বেরোলো, অ্যাকচুয়ালি এটা কি কাটার দরকার নেই, 2 দিয়ে কাটলে কত হতো, 2 দিয়ে গুণ করলে এটা অ্যাকচুয়ালি হতো কত, 12.044 × 10⁻23। ঠিক আছে, আমি কাটবো না, আমি জাস্ট জেনারেল ফর্মুলা বার করার চেষ্টা করছি। আই ওয়ান্ট টু ক্যালকুলেট এ জেনারেল ফর্মুলা। কী করে পাবো দেখো,
আচ্ছা, এটা কি পেলাম? কোণা পেলাম। ঠিক আছে, আচ্ছা আমি যদি ভাবি একটু ক্যালকুলেশন, মানে একটু ক্যালকুলেশন দেখে নাও। আমি ভাবছি মানে কি একক কোষ জানি না, সে সরল না দেহকেন্দ্রিক না পৃষ্ঠকেন্দ্রিক জানি না। তো পৃষ্ঠকেন্দ্রিক হলে কত হয় 4, দেহকেন্দ্রিক হলে কত হয় 2, পৃষ্ঠকেন্দ্রিক হলে কত হয় 4, দেহকেন্দ্রিক হলে কত হয় 2। আমরা সেটা কিছু জানি না। আমি ভাবলাম এর কত কোণা, ধরো আচ্ছা যদি দেহকেন্দ্রিক হতো কত হতো কোণা সংখ্যা 4, তাহলে একটা দেহকেন্দ্রিক একক কোষ কটা কোণা দ্বারা গঠিত? 4টি। তাহলে 4টি দেহকেন্দ্রিক, 4টি কোণা দ্বারা কটা দেহকেন্দ্রিক হয়? 4টে কোণা দ্বারা একটা দেহকেন্দ্রিক একক কোষ গঠিত হয়, তাই না? তাহলে একটা কোণা দ্বারা মানে একটা কোণা দিয়ে কত হবে? নিশ্চয়ই 1/8, তাই তো? আচ্ছা, এবার এত সংখ্যক বেরিয়েছে আমার, অত সংখ্যকে কত হবে? নিশ্চয়ই কি করতে তুমি 1/4 ইন্টু ঠিক, তাই তো? মানে এটা যদি অন্য হতো, যদি দেহকেন্দ্রিক হতো তখন বলতাম দুটো কোণা দিয়ে তৈরি হতো একটা দেহকেন্দ্রিক, তাহলে একে কত হতো 1/2 আর অতই কত হতো। ঠিক আছে, পুরো ফিল পেয়ে গেছো আমি জানি। আমি বলছি ক্যালকুলেট করবো না, এই ভ্যালুটা যেটা ছিল সেটাই বসাবো। কত ছিল এটা? 2 ইন্টু 10⁻23। কেন? আমরা একটা জেনারেল ফর্মুলা দরকার, আর বাচ্চাদের ওটা কী করে আসে মাথায় ঢোকে না। ঠিক আছে, আচ্ছা আমি বললাম ধরো সরল হলে এটা কি পৃষ্ঠকেন্দ্রিক হলে কত হতো? পৃষ্ঠকেন্দ্রিক হলে হচ্ছিল কত? 1/4। দেহকেন্দ্রিক হলে 1/2 চেঞ্জ হচ্ছিল। এটা সোডিয়াম হলে 23 হচ্ছিল, আমি যদি ম্যাগনেসিয়াম হতো 24 হতো, এটার ভ্যালুটা অন্য দিত। আচ্ছা তাহলে ব্যাপারটা কি সেটা আমরা হচ্ছে আমরা যে কোণার সংখ্যাকে ওটা কি দিয়ে লিখি? জেড দিয়ে লিখি। তাহলে এখানে জেড বসাও। আচ্ছা, মলিকিউলার ওয়েট বা পারমাণবিক ভরকে আমরা কি দিয়ে লিখব? এম দিয়ে লিখব। আচ্ছা, ওয়েট যেটা দিয়ে থাকবে, যদি বলে 46 গ্রাম এখানে বলা ছিল, ওটাকে আমরা ধরে নিচ্ছি কি ডাব্লু। ঠিক আছে, আর এই যে 23টাকে আমরা ধরলাম কি এম, তাহলে লিখতেই পারি। আর এটা তো জানি অ্যাভোগাড্রো সংখ্যা বা এনই সংখ্যা। এনএ মানে কেন? অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে একটা ফর্মুলা তো পেয়ে গেলাম, 1/z ইন্টু ডাব্লুটাকে সামনে করে নাও, W/m, এনাটাকে বসে করে দাও এনই। বুঝলি? তাহলে আমরা একক কোষের সংখ্যাও বার করতে পারলাম। একক কোষের সংখ্যা তাহলে কী ফর্মুলা হতো? এটা হচ্ছে কি একক কোষের সংখ্যা বার করলাম। আর পরমাণু সংখ্যা বার করতে গেলে কী ফর্মুলা হতো? এ দেখো, এটা তো এনএ, আচ্ছা এটা ডাব্লু, কত? ডাব্লু, আর এটা কি এম, তাই তো? যদি ঘুরিয়ে একটু লিখতাম ঠিক আছে, W/m, বই এইভাবে লেখা আছে, এটাকে আগে করে আছে ইন্টু এনএ করা। ক্লিয়ার? এটা হচ্ছে কোণার সংখ্যা নির্ণয়, এটা কোণার সংখ্যা নির্ণয়ের ফর্মুলা। আর এটা কি একক কোষের সংখ্যা। ঠিক আছে, তাহলে এত দূর পর্যন্ত আমরা যেটা শিখলাম একটু রিভাইজ। চলো, ভোরবেলা মুরুখ ডাকছে, ভোর একটা অন্যরকম অনুভূতি, সত্যি অনুভূতি অন্যরকম। শুনুন, তাহলে আমি একটু রিভাইজ করি যে সরল ঘনকাকার একক কোষে জেড 1, এ সমান 2r, ওটা হচ্ছে নিকটবর্তী দুটো কোণার মধ্যে দূরত্ব। আচ্ছা, আর ওখানে তাহলে আমি কী পাচ্ছি? জেড সমান 1 সরলে, আর প্যাকিং ফ্যাকশান কত হচ্ছিল? প্যাকিং ফ্যাকশান কত পার্সেন্ট বেরিয়েছিল? 52.4% প্যাকড। তাহলে কত পার্সেন্ট এমটি ছিল? কত? 47.6%। আচ্ছা, এ সমান 2r বেরোচ্ছিল এখানে, বুঝতে পারলে এটা। আর এটা হচ্ছে সরল ঘনকাকার কোষ, সরল ঘনকাকার একক কোষ। আচ্ছা,
পৃষ্ঠকেন্দ্রিক জেড সমান কত 4, আর ওখানে কি বেরোচ্ছিল, ওখানে √2a সমান 4r। আচ্ছা, তাহলে a সমান কি হবে, a সমান, বা আমরা যদি r সমান বার করতাম, r সমান 4r সমান 2 × a, তাহলে r সমান কি হতো √2/4 a। √2 মান তোমরা জানো 1.414/4 × a। আচ্ছা, এটাকে করলে তোমরা পাবে, আচ্ছা একটু করে দেখাই তো কত ই করে বেরোয়, হাতে বলছিলাম ক্যালকুলেট করব। দেখো 1 2 3 তিনটে, এটাকে ভাগ যদি করি আমরা, কত দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করব, 4 3 12, 2 1 লাগলো, আচ্ছা 4 4 16, 4 5 20, 4 5 20, 1 আবার 4 লাগলো, 4 3 12, 2 আর দশমিক মারলে শূন্য পাবো, 5। ঠিক আছে, 4 5 20 মানে কত হচ্ছে 353.5 বাই কত আছে 1000, কিন্তু দশমিক তুললে আবার একটা করলে শূন্য, তাহলে 1 2 3 4, 4টে ঘর আগে পড়বে, 1 2 3 4, তাহলে 0.3535, বুঝলে, ইন্টু এ। তাহলে আর সমান কি পাচ্ছি 0.3535 ইন্টু এ। আমি বলছি ধ্যান ধরে একটু ধ্যান দিয়ে শিখো, এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু পাবে। তাহলে আমরা জানি নিকটবর্তীর মধ্যে দূরত্ব কি, এ সমান 2r, তাহলে আর এর ভ্যালু কত পেলাম এখানে 0.2 ইন্টু, এটা যেই পড়াচ্ছে কিন্তু একটু কষ্ট তো শিখতেই হবে, 2 দিয়ে গুণ করে দিবে, 2 দিয়ে গুণ করলে কত হয়, আচ্ছা 0.3535কে 2 দিয়ে গুণ, আচ্ছা তোমরা দশমিকটা উড়িয়ে দাও, যদি গুণ করো কত হয়, 5 10 আছে 0 1, আচ্ছা 6 7, 10 0 হাতে হলো 1, 6 1 7, তাহলে কটা ঘর আগে ছিল, 4টে ঘর, 1 2 3 4, 4টে ঘর আগে পড়ে যাবে, তাহলে 0.7070 এ। ক্লিয়ার, এটা বলে দিলাম, সমস্ত কিছুই বললাম। আচ্ছা দেহকেন্দ্রিক জেডটা কত 2, এখানে √2a নয়, এখানে √3a, দেহকেন্দ্রিক একটু শেখাছিলাম 4r, তাহলে লিখতে পারি 4r সমান √3/√3a, r সমান √3/4a। এটার মানে এটার ভ্যালু হচ্ছে, রুটের ভ্যালু কত হয় 1.732/4 টু a। তোমরা একই রকমভাবে করে দেখবে, 1.732 মানে 1.732, দশমিক তুললে কত 1000, তাহলে 17 32কে 4 দিয়ে ভাগ, 4 4 16, 1 4 3 12, 1 2 4 3 12, তাহলে কত হচ্ছে 433 /1000 ইন্টু এ। 3টে ঘর আগে 1 2 3, তাহলে 3টে ঘর আগে মেরে দাও, দশমিক আগে কিছু নেই মানে শূন্য আছে। প্রতিবেশী কোণার মধ্যে দূরত্ব মানে, তোমরা যেমন প্রতিবেশী দিকে ভয় পাও, আমি পাই না, তোমরা হয়তো পেতে পারো। আচ্ছা আর সমান কি আছে 0.433 এ, করলে এটা কত হবে 6। আচ্ছা করে ফেলো, 6 2 3 6, 4 2 8। আচ্ছা নিকটবর্তী দুটো এ লিখে দিয়েছি, নিকটবর্তী দুটি প্রতিবেশীর মধ্যে দূরত্ব কত 2r, মানে দূরত্ব 2r, আমি শিখেছিলাম 2r প্রতিবেশী দূরত্ব 2r, 2r ইন্টু কি হচ্ছে এখানে 2r এর আর এর জায়গায় ভ্যালুটা বসিয়ে এটা হয়েছিল। সিমিলারলি এ সমান নয়, সে আমি সিম্পল কিউবিকে চলে গেছিলাম,
ঠিক আছে, দূরত্ব কত 2 ইন্টু আর করলে কত হচ্ছে 0.866 চলো নিশ্চয়ই ফিল্ডটা পেয়ে গেছো তোমরা। আচ্ছা এবার অঙ্কর শুরু হয়ে যাক। অঙ্ক শুরু হয় আগে একটু রো সমান জেড এম বাই এন কিউ ঘনত্ব নির্ণয় করা শেখাই। লিখো ঘনত্ব, ক্লাসের ঘনত্ব নির্ণয়। ক্লাস মানে তোমাদের স্কুলের ক্লাস নয়, ক্রিস্টাল, লিখে দিই ক্রিস্টাল মানে তোমরা দেখেছো তো নিশ্চয়ই, চিনতে সুন্দর সুন্দর দানা। ক্রিস্টালের ঘনত্ব নির্ণয় কীভাবে হবে? আচ্ছা আমরা জানি ঘনত্ব মানে কি, ক্লাসে যদি বার করি ক্লাসের ঘনত্ব, ক্লাসের ঘনত্ব সমান কি ক্লাসের ভর বাই ক্লাসের আয়তন। ক্লাসের আয়তন আমরা জানি কি এ কিউব। আচ্ছা ভর, তাহলে আমরা একটু ভাবি, আমরা ধরেছিলাম যে ভর মানে কি করে বার করব? আমরা জানি এতে থাকে ওর মলিকিউলার ওয়েট। আমরা একটু আগে বলছিলাম আমরা বলছিলাম কি 23 গ্রামে থাকে সোডিয়ামের ক্ষেত্রে অ্যাভোগাড্রো সংখ্যক, মানে 6.022 × 10⁻23। আচ্ছা আমি একটু ঘুরিয়ে লিখতে পারি যে এন সংখ্যক সোডিয়াম পরমাণুর ভর কত হবে 23, সেটাই লিখলাম। কোনো গ্যাস বা কোনো পরমাণু জানি না, সেটাকে বললাম আমি এম, 23-এর জায়গায় লিখলাম এম। তাহলে এনের জায়গায় এন সংখ্যকের ভর কত হবে এম, আর একের ভর কত হবে এন। আচ্ছা কোনো একটা একক কোষে পরমাণু সংখ্যা কত, তাহলে জেড, তাহলে জেডে কত হবে এম ইন্টু জেড বাই এন, এম ইন্টু জেড বাই এন। ঠিক আছে, এটা ঘুরি লিখে নাও। নিচে কিছুর মতো এক আছে, তাহলে উল্টালে কী হবে গুণের সময়, মানে ভাগ উল্টালে কী হয়ে যায় এ কিউব। তাহলে জেড এম বাই এন এ কিউব। এটাকে আমরা কী দিয়ে লিখি, রো দিয়ে লিখি, রো দিয়ে লিখি, রো দিয়ে লিখি ঘনত্ব, রো সমান জেড এম বাই এন এ কিউব। আগে কোণার সংখ্যা বার করছিলাম, কোণার সংখ্যা বার করার ক্ষেত্রে কী হয়েছিল ডাব্লু বাই এম ইন্টু এন এ। আচ্ছা আর একক কোষের সংখ্যা বার করছিলাম কীভাবে, ডাব্লু বাই এম ইন্টু এন এ। আচ্ছা এটা তোমাদের শর্টকাট শেখায়, শর্টকাট না, এটা ফর্মুলা শিখিয়ে দিই, এটা কোথাও পাবে না, কোথাও খুঁজে নিও। বুঝে দিচ্ছি। আচ্ছা আমরা রো সমান কি জানি, জেড এম বাই এন এ কিউব বা এম জেড বাই এন এ কিউব একই জিনিস। আচ্ছা আমরা একক কোষের কোণা বার করতে গেলে কি জানি, একক কোষের কোণা বার করতে গেলে সংখ্যা সূত্র কি জানি, ডাব্লু বাই এম ইন্টু এন ই, তাই না? ঠিক আছে, আমি এই ঘনত্ব দিয়ে এইখান থেকে আমি এমটা বার করে নেবো, ঘনত্বের যে ফর্মুলা ওখান থেকে এম বার করবো, কিছু নেই, মানে কণা কোনি গুণ করো এক আছে, জেড এম সমান রো ইন্টু এন এ কিউব। তাহলে এখান থেকে এম কি হবে রো এন এ কিউব বাই জেড। আচ্ছা এম এর জায়গায় বসাও, রো এন এ কিউব বাই জেড নিচে ছিল, আর এন এটা নিচে থাকলে ওটা উল্টে গিয়ে পড়ে যাবে, এন কেটে যাচ্ছে, জেড জেড কেটে যাচ্ছে, তাহলে ডাব্লু বাই এন এ কিউব। এটা মনে রেখে দিও। এটা কী বার করার নিয়ম, এটা হচ্ছে আমার বললো, আচ্ছা এটা অঙ্ক করে দিই, যাক এটা অঙ্ক করে দিই, তাহলে তোমার ফিল এসে যাবে। চলো একটা অঙ্ক করে দিই প্রথমে। একটু আগে যে ফর্মুলাটা শিখলাম সেটা কী ছিল, ডাব্লু বাই